ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আজকে কম্পিটিং সেন্টেন্স প্র্যাকটিস করব। সো এই কম্পিটিং যে সেন্টেন্সটা আমরা এখানে লিখেছি এটা মূলত হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এ এসেছিল। সো এই কম্পিটিং সেন্টেন্সটা যদি আমরা প্র্যাকটিস করি এবং হচ্ছে এরকম অনেকগুলো কম্পিটিং সেন্টেন্স যখন আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তখন আমাদের কম্পিটিং সেন্টেন্সে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। CHB 2019 এসেছিল এটা। আচ্ছা, এখানে যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো দেওয়া আছে এগুলোর নিয়ম কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে এগুলো সহকারে ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে একটা কমপ্লেক্স সেন্টেন্স যে একাধিক ভাবে করা যায় সেগুলো নিয়েও ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট ওয়ান আমরা যদি এক নম্বরে খেয়াল করি, এখানে দেওয়া আছে ওয়ার্ক ফার্স্ট লেস্ট। তাহলে লেস্টের আমাদের নিয়মটা অনেকেরই হয়তো বা মনে আছে, অনেকেরই নিয়ম মনে নেই, তবে মনে থাকারই কথা সবারই, এটা একেবারে ইজি নিয়ম। সেটা হলো লেস্টের পরে জেনারেলি সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বসে, আর আমরা জানি মাইটের পরে বা শুডের পরে অবশ্যই ভার্বের এক নম্বর ফর্ম বসে। এরপরে আদার্স আমরা যাই লিখি না কেন লিখতে পারি। সো ওকে, লেস্টের এটা হচ্ছে নিয়ম। সো এখানে উই ওয়ার্ক ফাস্ট অর্থাৎ দ্রুত হাঁটতে বলছে। আরেকটা জিনিস সেটা লেস্ট দ্বারা হচ্ছে কোনো কিছু ঘটার ভয় বুঝায়, অর্থাৎ পাশে কোনো কিছু ঘটতে পারে বা কোনো কিছু হতে পারে, কোনো কিছু ব্যর্থ হতে পারে, ব্যর্থতাকে বুঝায়। এই জন্য লেস্টের পরের যে সেন্টেন্সটা যে ক্লোজটা আমরা করব সেটার যে মেইন যে ভার্বটা হবে সেটা সবসময় নেগেটিভ ওয়ার্ড বুঝাবে, অর্থাৎ ব্যর্থতা বা হারানো বা ক্ষতি করা এরকম ধরনের ওয়ার্ডটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। এই জন্য ওয়ার্ক ফার্স্ট। এখন এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি নেব? সামনে তো কোনো সাবজেক্ট নেই, যখন সাবজেক্ট থাকবে না সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট নেব। এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ থাকে। এই জন্য পরের সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো? ইউ বসাবো, লেস্ট ইউ। এরপরে শুড অথবা মাইট, এটা কম্পালসারি নিয়ম অনুপাত শুড আমাদেরকে বসাইতে হবে, বসাইলাম। তাহলে ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড। এখন ইউ শুড, এখন আমরা আগেই বলেছি যে নেগেটিভ ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। ইউ শুড মিস, ইউ শুড মিস দ্য বাস। আমরা লিখতে পারি ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস ইউর ফার্স্ট ক্লাস, ইউর ফার্স্ট ক্লাস, অথবা ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে, এরকম ইউ শুড ফেইল টু জয়েন দ্য মিটিং। তাহলে ইউ শুড ফেইল, এখানে ফেইল ইউজ করে দিতে পারে, ইউ শুড ফেইল টু জয়েন দ্য মিটিং। তার মানে আমাদের এইটুকু ঠিক রেখে পরে একটা নেগেটিভ ওয়ার্ড দিলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। আর এই নিয়মটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাই হোক, এইভাবে প্রত্যেকটা বাক্য ধরে ধরে নিয়ম সহকারে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। ওকে, ধন্যবাদ। তাহলে এই বাক্যটা অবশ্যই আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। নেক্সট থিং, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম, এটি সময়, এটি উত্তম সময়, কোনো কিছু কাজ করার জন্য এটি সময়। যদি বলা হয় কাজ করার এটি সময়, এখন সময়, তাহলে ইট ইজ হাই টাইম ইউজ করা হয়। আর ইট ইজ হাই টাইম এর পরে অবশ্যই কি বসবে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স যা ইচ্ছে দিতে পারো, অথবা যদি সাবজেক্ট আমরা ইউজ করি সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম করতে হবে। সাবজেক্ট দিয়ে দাও ভার্বের 2 নাম্বার ফর্ম, আর হচ্ছে আদার্স। আর যদি আমরা সাবজেক্ট না দেই তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম, টু দিলে ভার্বের 1 নাম্বার ফর্ম, আর টু না দিলে সাবজেক্ট দিলে ভার্বের 2 নাম্বার ফর্ম। এইভাবে আমাদেরকে এই কমপ্লিট সেন্টেন্সটা করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম, এটি উত্তম সময় বা এটাই সঠিক সময়। কি সঠিক সময়? টু স্টাডি, STUDY, স্টাডি মোর। তাহলে এটি সঠিক সময়, টু স্টাডি মোর, এখন বেশি পড়ার সময়। এরপরে আমরা যদি লিখতে পারি টু যদি না দিই, আমরা যদি উই যাই, ইট ইজ হাই টাইম টু, তখন স্টাডির জায়গায় কি করতে হবে? স্টাডিড, STUDIED, স্টাডিড মোর। ওকে, এইভাবে করলে বাক্যগুলো হয়ে যাবে। ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক, ইট ইজ হাই টাইম টু গো দেয়ার, ইট ইজ হাই টাইম টু গেট গুড রেজাল্ট। এটাই এখন সময় কিছু ভালো রেজাল্ট পাওয়ার সময়। ওকে, এখন কাজটি করার সময়, এখন দৌড়ানোর সময়। তাহলে টু প্লাস ভার্ব দিলেই এইটা হয়ে গেল ইনশাআল্লাহ। ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইমের মধ্যে কারোর কোনো সমস্যা হবে না, টু প্লাস ভার্ব দিয়ে এনাফ। আর আদার্স দেওয়ার না তাতে কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। এরপর নেক্সট 3 নম্বরে আমরা একটু খেয়াল করি, দ্য ম্যান ওয়াজ সো উইক। আচ্ছা, এখানে সো যেহেতু আছে আমাদের খেয়াল করতে হবে যখনই সো থাকবে
সো থাকলে সেখানে নিয়ম হচ্ছে সো এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে এরপরে কি ইউজ করতে হবে, দ্যাট ইউজ করতে হবে। সো এর পরে যদি দ্যাট না থাকে তাহলে দ্যাট আমাদের কি ইউজ করতে হবে, দ্যাট ইউজ করে পূর্বের যে পার্সোনাল সাবজেক্ট আছে, এই পার্সোনাল সাবজেক্ট, এখানে একটা পার্সোনাল সাবজেক্ট আছে, ম্যান আছে, পার্সোনাল সাবজেক্ট থাকতে পারে না থাকতে পারে, সেক্ষেত্রে এর পরে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের পার্সোনাল যে সাবজেক্ট আছে পি এস লিখলাম, পার্সোনাল সাবজেক্ট, পিতে পার্সোনাল, এস তে সাবজেক্ট, পার্সোনাল সাবজেক্ট দিতে হবে। এরপরে ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড মে অথবা মাইট লিখলাম না, এরপরে ক্যান কুড এর পরে ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে আদার্স। এটা হচ্ছে আমাদের নিয়ম। অর্থাৎ পার্সোনাল সাবজেক্ট, ক্যান কুড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে আদার্স। এই নিয়মে করলে আমাদের কমপ্লিট সেন্টেন্সটা হয়ে যাবে, কারণ এখানে সো দেওয়া আছে। সো ডট ডট দ্যাট এর নিয়ম। ও সরি, এখানে আরেকটা বিষয় আমি ভুল করে ফেলছি। যখন সো ডট ডট দ্যাট অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকবে, তখন ক্যান আর কুড এর পরে নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? নট। ক্যান আর কুড এর পরে নট ইউজ করতে হবে, বাক্যটা নেগেটিভ হবে। তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক, লোকটা এতই কি দুর্বল, উইক মানে দুর্বল, লোকটা এতই দুর্বল যে, দ্যাট মানে হচ্ছে যে। তাহলে আমরা যদি এখানে দ্যাট ইউজ করি, লোকটা এতই দুর্বল যে, এরপর পূর্বের পার্সোনাল সাবজেক্টের অবশ্যই প্রোনাউন ফর্ম বসাতে হবে। একই সেন্টেন্সে একই নাউন বারবার না লেখাটা বেটার, বা বারবার লিখলে দেখা যাচ্ছে বাক্যের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এখানে কি লিখবো, ওই ম্যানের পরিবর্তে হি লিখবো। তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান অথবা কুড। এখন আমরা এখানে কোনটা লিখবো, ক্যান দেবো নাকি কুড দেবো? সেক্ষেত্রে আমরা খেয়াল করবো এই জায়গার যে ভার্বটা আছে, ভার্বটা যদি প্রেজেন্টে হয় তাহলে ক্যান, আর ভার্বটা যদি পাস্টে হয় তাহলে কুড ইউজ করতে হবে। আর এখানে দেখা যাচ্ছে ভার্বটা কি আছে, পাস্টে রয়েছে, এই জন্য আমাদের কি করতে হবে, কুড ইউজ করতে হবে। সো হি কুড, এরপরে ভার্বের এক নম্বর ফর্ম পরে দেবো আমরা, আগে নট দেবো। তাহলে হি কুড নট, তাহলে লোকটি এতই দুর্বল যে হি কুড নট, সে পারে না, সে পারতো না, এত দুর্বল ছিল যে সে পারতো না, কি করতে পারতো না, ওয়াক, হাঁটতে পারতো না। WL কে ওয়াক দিয়ে তারই হয়ে যাবে, হাঁটতে পারতো না, বা স্পিক, কথা বলতে পারতো না, SPEAK স্পিক, কথা বলতে পারতো না, অথবা রান, RUN রান, দৌড়াতে পারতো না। মানে বাকি যেটা আছে এইটুকু ঠিক থাকবে, আর বাকি অংশটুকু আমাদের ভার্ব বিভিন্ন ভাবে আমরা ইউজ করতে পারবো। ওয়াক দিতে পারবো, স্পিক দিতে পারবো, রান দিতে পারবো, ওয়ার্ক দিতে পারবো, ওয়ার্ক ইউজ করতে পারবো, ওয়ার্ক। ওকে, যে কোনো ভার্ব ইউজ করতে অর্থের সাথে সামঞ্জস্য রেখে যে কোনো ভার্ব আমরা ইউজ করতে পারবো। এরপরে আমরা যদি 4 নম্বরটা একটু খেয়াল করি, 4 নম্বরটা কি আছে, এ স্টিস ইন টাইম। আসলে এটা একটা প্রবাদ বাক্য, আমরা প্রবাদ বাক্য পড়েছি যে হচ্ছে সময়ের 1 পর, অসময়ের 10 পর। তার মানে এই প্রবাদ বাক্যগুলো আমাদেরকে, কিছু প্রবাদ বাক্য আমাদেরকে জানতে হবে, এগুলো পড়ে রাখতে হবে। আপনারা যদি আসলে এখন আমি দিতে পারতেছি না, পরবর্তীতে ইনশাআল্লাহ এই প্রবাদ বাক্য নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, যেগুলো আসার মতো, যে প্রবাদ বাক্যগুলো জেনারেলি কমপ্লিট সেন্টেন্সের মধ্যে আসে, এরকম প্রবাদ বাক্য। তাহলে এ স্টিস ইন টাইম এর প্রবাদ বাক্য হচ্ছে সেভস 9। কি হবে, সেভস 9, SAVES, সেভস 9, অর্থাৎ সময়ের 1 পর, অসময়ের 10 পর। অর্থাৎ এই স্টেজ একটা 4, আর এখানে কি আছে, 9টা 4 কে সেভ করে, একটা 4 ইন টাইম, সময় মতো যদি একটা 4 দেই তাহলে 9টা যে 4 দেব পরবর্তীতে সেটাকে সেভ করে। এবং সময়ের 1 পর, অসময় হলে তখন 9টার একটা 10টা 4 দিতে হবে, তাহলে কাজটা সঠিক হবে। এই জন্য আমরা সময় মতো যদি কাজ করি, এখন আমাদের সময় আছে, আমরা যদি প্র্যাকটিস গুলো এখন করি, বা হচ্ছে যে কোনো সাবজেক্টই হোক না কেন, ইংলিশই হোক, গণিতই হোক, আর যে সাবজেক্টই হোক না কেন, বাংলা হোক আর হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যাই হোক না কেন, আমরা যদি সময় মতো যদি আমরা পড়াগুলো কমপ্লিট করে রাখি, তাহলে পরীক্ষার আগে অল্প একটু পড়লে আমরা ইনশাআল্লাহ ভালোভাবে লিখতে পারবো পরীক্ষায় গিয়ে, এবং ভালো মার্ক ক্যারি করতে পারবো। এই জন্য এখন সময় আছে, আরো যদি 1 মাস সময় আছে, আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন এই জিনিসগুলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই স্টেশন টাইম সেভস 9, সময়ের 1 পর, অসময়ের 10 পর। এরপরে 5 নম্বরটা একটু খেয়াল করি, as he was meritorious, meritorious মানে কি, মেধাবী। যেহেতু as মানে হচ্ছে যেহেতু, যেহেতু সে ছিল কি, মেধাবী ছিল, তাহলে as যুক্ত বাক্য দুইটা ক্লোজ থাকলে, প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট, প্রথমটা পাস্ট হলে পরেরটা পাস্ট। এটা যদি পাস্ট, পরেরটা আমাদেরকে পাস্ট করতে হবে। তাহলে যেহেতু, যেহেতু যখন থাকবে তখন এর একটা কারণ, আরেকটা কারণ বোঝাবে বা ফলাফল বোঝাবে। তাহলে as থাকলে তাহলে পরেরটা একটা কি বোঝাবে, ফলাফল বোঝাবে। যেহেতু সে কি ছিল, মেরিটোরিয়াস, মেধাবী ছিল, তাহলে তার ফলে কি, ফলপ্রসূ একটা ফল, কি পাবে, ফল। তাহলে হি, এই সাবজেক্টটা আমরা লিখবো এখানে, হি, যেহেতু সে মেরিটোরিয়াস ছিল, হি গট, সে পেল, হি গট গুড রেজাল্ট, গুড রেজাল্ট, হি গট গুড রেজাল্ট,
ইন এসএসসি এক্সাম, ইন এসএসসি এক্সাম। অথবা হি গট এ গুড জব, সে একটা ভালো চাকরি পেলো, যেহেতু সে মেরিটোরিয়াস ছিল সে একটা ভালো চাকরি পেলো, হি গট এ গুড জব, ভালো চাকরি পেলো। হি উড, যেহেতু সে মেরিটোরিয়াস ছিল, হি হি উড প্রসপার ইন লাইফ, সে জীবনে সফল হয়েছিল। তো এরকম বাক্য যদি আমরা প্রত্যেক দিনেই প্র্যাকটিস করি, শুধুমাত্র এটাই না, কমপ্লিট সেন্টেন্সে না, আমার ভিডিওতে ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এখন যেহেতু 1 মাস রয়েছে, এখন শুধুমাত্র প্র্যাকটিসে চলবে। আপনার এর ইতিমধ্যে সাফিক্স, প্রিফিক্স, এরপরে ন্যারেশন, ভয়েস, চেঞ্জিং সেন্টেন্সের বাকি যেগুলো আছে, পাংচুয়েশন মার্ক, এরপরে ডিগ্রি থেকে শুরু করে ইনশাআল্লাহ সবগুলো, এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর মোটামুটি প্র্যাকটিস, এখন শুধুমাত্র এই 1 মাস প্র্যাকটিস চলবে। আপনারা যদি এই প্র্যাকটিস গুলো ক্লিয়ারলি যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণ মার্ক পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।